তো নগরীর প্রবেশদ্বারে যে দারোয়ান রয়েছে আমাকে এমন রাজকীয় পোশাকে দেখলে হয়তো ভিন রাজ্যের দূত কিংবা চর ভেবে নগরীর ভেতরে প্রবেশ করতেই দেবে না। কি করব তবে এবার? রাজা খুব চিন্তায় পড়ে গেলেন। তখনই সেখান দিয়ে এক রাখাল ছেলেকে যেতে দেখলেন। বণিকের ছেলে তার পোশাকের সাথে রাখাল ছেলের পোশাক অদল বদল করে নিল। অমন সুন্দর রাজকীয় পোশাক পেয়ে রাখাল ছেলেটিও সংকোচ করল না। এরপর বণিকের ছেলে নগরীর প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করল। কেউ তাকে ভিনদেশী ভেবে পথ আটকাল না। শ্যামলাল হেঁটে হেঁটে নিজের বাড়িতে এসে পৌঁছল। সব কিছু ঠিক সেই আগের মতোই আছে, যেমনটি সে 20টি বছর আগে দেখে গেছিল। কে কে ডাকে? বাবা, বাবা, আমি শ্যামলাল, তোমার ছেলে। বণিকের ছেলে তার পরিচয় দিল, কিন্তু তার বাবা মা তাকে চিনতে পারল না। আমার সাথে মস্করা হচ্ছে? হ্যাঁ, আমার কোনো ছেলে নেই। হ্যাঁ হ্যাঁ, একজন ছেলে ছিল বটে, তবে তবে সে তো বহুকাল আগে মারা গেছে। আমি আমি সত্যি বলছি, আমি তোমার সেই ছেলে, বিশ্বাস করো। আচ্ছা আচ্ছা, একটু মনে করে দেখো তো, তোমার ছেলের গায়ে কি কোনো বিশেষ চিহ্ন ছিল যা দেখে আমি তোমাদের প্রমাণ দিতে পারবো? আমাদের ছেলের ডান হাতের নিচে একটা ছোট্ট লাল জরুলের দাগ ছিল। বণিকের ছেলে তখন দেখতে পেল তার হাতের নিচে একটি ছোট্ট লাল জরুলের দাগ। এই তো সেই জরুলের দাগ। এবার বিশ্বাস হলো তো আমিই তোমাদের ছেলে? কিন্তু কিন্তু সেটা কি করে সম্ভব? আমার ছেলে তো বহুকাল আগেই স্রোতস্বিনী নদীতে ভেসে গিয়েছিল। ওই নদীর জল এতটাই খরস্রোতা যে সেখানে কেউ বেঁচে থাকতে পারে না, কেউ না। কিন্তু আমি বেঁচে আছি মা, তোমাদের আশীর্বাদ আমাকে বাঁচিয়ে রেখেছে। এরপর শ্যামলাল সমস্ত ঘটনা খুলে বলে। আমি এখন সোনার পাহাড়ের রাজা। সোনার পাহাড়ের রাজকন্যাকে আমি বিবাহ করেছি। আমাদের একটি ছেলে আছে। শ্যামলালের গায়ে অমন নোংরা রাখালের পোশাক দেখে বণিকের কিছুই বিশ্বাস হলো না। রাজা বটে? হ্যাঁ, ছেঁড়া ময়লা পোশাক পরে এসে বলছে আমি রাজা। হাস্যকর। বণিকের কথা শুনে রাজার ভারী রাগ হলো। রাগে পুরো শরীর জ্বলতে লাগলো। সে তার আংটি ঘুরিয়ে বলল, কামনা আংটি, আমার রানী আর আমার ছেলেকে এক্ষুনি এখানে নিয়ে এসো। একবার ভেবেও দেখল না যে সে রানীকে প্রতিজ্ঞা করে এসেছিল। এরই মধ্যে রানী আর রাজপুত্র সেখানে এসে হাজির হলো। রানী কাঁদতে কাঁদতে বললেন, রাজা মশাই, কেন তুমি আমার করা শপথ ভাঙলে? হায় হায় রানী, আমি তো শপথের কথা ভুলেই গিয়েছিলাম। আমার যে তোমাকে না ডেকে কোনো উপায় ছিল না। এক প্রকার নিরুপায় হয়েই আমাকে ডাকতে হয়েছে। এরপর রাজা তার রানীকে সব কথা বলল। রানী সব শোনার পর শান্ত হলেন। এদিকে বণিক ও তার স্ত্রী তাদের ছেলেকে ফিরে পেয়ে বড় আনন্দ পেলেন। পরের দিন সকাল হতেই রাজা ও রানী তার ছেলেকে নিয়ে নগর পরিদর্শনে বের হলেন। স্রোতস্বিনী নদীর ধার দেখিয়ে রানীকে বললেন, রানী, এই নদীর ধার বেয়েই আমি সোনার পাহাড়ে গিয়েছিলাম। সব কিছু যেন চোখের সামনে ভেসে আসছে। এরপর রাজা রানীর কোলে মাথা দিয়ে শুয়ে পড়লেন আর দীর্ঘ ক্লান্তির নিঃশ্বাস ফেলে চোখ বুজে ঘুমিয়ে পড়লেন। যেই কিনা রাজা ঘুমিয়ে পড়লেন, অমনি রানী তার হাত থেকে আংটিটি খুলে নিলেন আর আস্তে আস্তে কোল থেকে মাথা নামিয়ে রেখে দিলেন। আমার প্রতিজ্ঞা তুমি রাখোনি রাজা মশাই। জানি না এতক্ষণে আমার সোনার পাহাড়ে কি বিপদ ঘনিয়ে এসেছে। এতদিন পর তুমি তোমার বাবা মাকে ফিরে পেয়ে একটু শান্তি পেয়েছো, তাই তোমার থেকে এই আনন্দ আমি কেড়ে নিতে পারবো না।
কিন্তু আমাকে এক্ষুনি সোনার পাহাড়ে যেতে হবে, নইলে আমি আমার পিতার স্বপ্নের সোনার পাহাড় রক্ষা করতে পারবো না। পারলে আমাকে ক্ষমা করো তুমি। এই বলে সে একটি চিঠি রাজার ঘুমন্ত শরীরের উপর রেখে দিলেন। তারপর রানী তার ছেলেকে কোলে নিয়ে আংটিটিকে উদ্দেশ্য করে বললেন, কামনা আংটি, আমাদের দেশে ফিরিয়ে নিয়ে চলো। রাজা জেগে দেখলেন রানী নেই, রাজপুত্র নেই, আংটি নেই, শুধু পড়ে আছে একটি চিঠি। রাজা চিঠিটা খুলে পড়লেন এবং বুঝতে পারলেন রানী তাকে রেখে সোনার পাহাড়ে চলে গেছে। না রানী, না, তুমি আমাকে ছেড়ে এভাবে একা চলে যেতে পারো না। আমি আসছি, আমি আসছি সোনার পাহাড়ে। এই বলে রাজাও বেরিয়ে পড়লেন। হেঁটেই চলেছেন, হেঁটেই চলেছেন, পথ যেন আর শেষ হয় না। হঠাৎই তিনি এক পাহাড়ের কাছে এসে দাঁড়ালেন। সেখানে দুই দৈত্যের ভীষণ ঝগড়া লেগেছে, যারা নিজেদের পৈতৃক সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিতে পারছে না। একি কে তোমরা? আমরা দৈত্য, আমাদের একটা সাহায্য করে দিতে না পারলে আমরা তোমায় কিছুতেই ছাড়বো না। সাহায্য? কি সাহায্য? দৈত্যের চেয়ে মানুষের বুদ্ধি অনেক বেশি, তাই আমাদের দুই ভাইয়ের পৈতৃক সম্পত্তি আমাদের মধ্যে ভাগ করে দিতে হবে। সম্পত্তি? কি সম্পত্তি? একখানা তলোয়ার। এই তলোয়ার হাতে নিয়ে কেউ যদি বলে আমার মাথা রইল আর বাকি সব মাথা গেল, তাহলে সেখানকার সব মাথা একসাথে কাটা পড়বে। দ্বিতীয় সম্পত্তি একখানা সাদা চাদর। সেই সাদা চাদর গায়ে জড়িয়ে নিলেই অদৃশ্য হওয়া যায়। আর তৃতীয় সম্পত্তি এক জোড়া জুতো। সেটা পরলেই যেখানে ইচ্ছে সেখানে চলে যাওয়া যায়। বেশ, তবে সম্পত্তিগুলো আমার হাতে দাও, পরখ করে দেখি। দৈত্য প্রথমে সাদা চাদরটি দিল। চাদরটি পরতেই রাজা অদৃশ্য হয়ে গেলেন। চাদরটি খুলে আবার নিজের চেহারায় ফিরে এলেন রাজা।